লাস্ট 2-3 বছর ধরে সুন্দরবনের কিছু রিসোর্ট খুব পরিচিতি লাভ করেছে তাদের ইকো ফ্রেন্ডলি নেচারের কারণে। এবার আমরা সুন্দরবন যাব সেরকমই একটা রিসোর্টকে এক্সপ্লোর করার জন্য। এবার আমাদের এই সুন্দরবন ট্রিপে আমাদের সাথে যাবে ভাই মোহাম্মদ জাহিদ, আর যে ভদ্রলোক প্ল্যান করছে সে হচ্ছে ভাই মোহাম্মদ তৌকির। মূলত তার প্ল্যানেই আমরা ঢাকা থেকে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিছি বাসে করে। বাইক নেওয়ার ইচ্ছা আমার ছিল, কিন্তু তৌকিরের কারণে সেটা হয় না। দেখেছেন, মানুষ যদি কপাল ভালো থাকে তাহলে 10 টাকা দিয়ে টিকিট কেটে 30 লক্ষ টাকার টুরিস্টের করছে, আর যদি কপাল আরেকটু বেশি ভালো হয় তাহলে গন্তব্যে পৌঁছানোর 50 কিলো আগেই গাড়ি নষ্ট হয়ে যায়। গাড়ি নষ্ট হয়ে গেছে, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। লাস্ট 1 ঘন্টা ধরে এখানে বসে আছি, আরো 2 ঘন্টার পথ বাকি আছে। এখান থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে মোংলাঘাটে। মোংলাঘাটে আমাদের 10টা বাজে ট্রলার ধরতে হবে, ট্রলার ধরে সুন্দরবনের ভিতরে ঢুকবো। সো এখান থেকে এখনো 50 কিলোমিটার, আমরা তো আর এই বাসে করে যেতে পারবো না। এখন খুলনা থেকে আরেকটা বাস আসতেছে আমাদেরকে নেওয়ার জন্য, সেটা আসতে 2 ঘন্টা, এখান থেকে আবার খুলনা যেতে 2 ঘন্টা, খুলনা থেকে আবার মোংলা যেতে 2 ঘন্টা। আজকে যে কি হবে। থ্যাংক ইউ ভাই মোহাম্মদ তৌকির এইভাবে প্রতিনিয়ত মারা দেওয়ার জন্য। ভাই মোহাম্মদ তৌকির ট্যুরের প্ল্যান করবে আর সেখানে কোনো অঘটন ঘটবে না, তা হবে না। অ্যান্ড ব্রোস, ওয়েলকাম টু খুলনা। আমরা খুলনাতে চলে আসছি। যদিও আমাদের খুলনাতে আসার কোনো কারণ ছিল না, আমাদেরকে যেতে হবে মোংলাতে। মোংলা থেকে আমরা সুন্দরবনের দিকে ঢুকে যাব। কিন্তু আমরা ভাবছিলাম যে সকাল সকাল আমরা যেহেতু পৌঁছাবো, আমরা খুলনাতে কোনো একটা জায়গার মধ্যে ঢুকে রেস্ট নিব, তারপরে সেখান থেকে আস্তে ধীরে তারপরে যাব। কিন্তু সকাল সকাল যে এই দুর্ঘটনা ঘটবে সেটা তো আমাদের জানা ছিল না। যাই হোক, তারপরও আমরা এখন খুলনাতে আসছি আমাদের ভাই মোহাম্মদ জাহিদের বাগান বাড়িতে। ওয়েলকাম জানান। ওয়েলকাম। কি অবস্থা তাকায় রয়েছে আপনি। অবশ্য সারা রাতে জার্নি শেষ করে নরমাল অ্যাক্টিভিটি শুরু হয়ে যায় আর কি। চাইছিলাম যে বাইক নিয়ে আসতে, বাইক নিয়ে আসলে আর প্যারা নিতে হইতো না। এখন আবার প্যারা আছে, এখন আবার গিয়ে বাস ধরতে হবে, আবার গিয়ে মোংলা যেতে হবে, বহুত প্যারা। মোটামুটি একটা হ্যাকটিক জার্নি হয়ে গেছে, তাই পরবর্তী জার্নিটা বাসে না করে আমরা চিন্তা করলাম একটা প্রাইভেট কার ভাড়া করে নেই, এবং খুলনা থেকে মংলা পর্যন্ত আমরা একটা প্রাইভেট কার ভাড়া নিয়ে চলে যাই। ভাই এটা এন্ড অবশেষে আমরা আমাদের বোর্ডের মধ্যে উঠে গেছি, আর কোনো যাত্রী নাই। এখান থেকে হচ্ছে ধরেন এই আমরা যে রিসোর্টে যাচ্ছি, এই রিসোর্টগুলোতে নিয়ে যাওয়ার জন্য এরকম বোটগুলো থাকে, এবং বোট ফুল করে হচ্ছে যাত্রীগুলো নিয়ে যায়। একটা দিনের একটা নির্দিষ্ট সময় যায়, তারপর আবার ব্যাক আসে। আর সাধারণত 10টায় ছাড়ে, কিন্তু এখন প্রায় 10:30 বেজে গেছে, তারপরে এখনো ছাড়ে নাই, বিকজ আমরা ছাড়া আর কোনো যাত্রী নেই এবং আমাদের জন্য ওয়েট করছে। Where we heading, where the story goes, I just gotta hold on to my path. What feels right in my heart and my soul, I wanna be the hero. And bros, finally আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ডেস্টিনেশনটার নাম হচ্ছে সুন্দরবনের বনবিবি রিসোর্ট। এই রিসোর্টের মধ্যে আমরা আগামী 2টা দিন থাকবো। তবে আসার জার্নিটা ভাইরে ভাই প্রচুর পরিমাণ হ্যাকটিক ছিল। সেই রাত্রে 11টার বাস ছিল, কিন্তু বাস আসছে হচ্ছে 12টায়। তার পরবর্তীতে আবার বাসের ইঞ্জিন গেছে নষ্ট হয়ে, মানে এত পরিমাণ হ্যাকটিক জার্নি ছিল। এখন বাস আসছে হচ্ছে 12:30, মানে টোটাল একটা 12 ঘন্টা জার্নি শেষ করে আমরা ডেস্টিনেশনে পৌঁছাইছি। আর ডেস্টিনেশনে পৌঁছে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই ভদ্রলোকের সাথে পরিচয় হয়েছে। এই ভদ্রলোক অতিরিক্ত রকমের মিশুক আর অতিরিক্ত রকমের কিউট। চলেন আমরা রুমে যাই। এই হচ্ছে আমাদের রুম। এখানে যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলোকে বলা হয় হচ্ছে গোলপাতা গাছ। আর যদিও পাতার ধরন দেখে এগুলারে কেউ গোলপাতা বলবে না, এগুলো একটু সুপারি গাছের অথবা সুপারি গাছের পাতার মতোই লাগে। আসেন আমরা একটু রুমের ভিতরে ঢুকি। শান্তির নীর। অবশেষে এই ধরনের কটেজগুলোকে বলা হচ্ছে ইকো কটেজ। এই ধরনের কটেজের মধ্যে কোনো ধরনের কংক্রিট
রড, সিমেন্ট, ইট বালু কোনো কিছুই ব্যবহার করা হয় না। এখানে সবকিছুই মোটামুটি। রুমের ওভারভিউ যদি দেই, রুমটা খুব সাদামাটা, সুন্দর, পরিপাটি। দুইটা ল্যাম্প, পর্যাপ্ত পরিমাণ লাইটিং, একটা সুন্দর আয়না, সালাম আলাইকুম ব্রোস, আর হচ্ছে এই যে ওয়াশরুম যেটা দেখতেছেন, জোস জোস। রুমটা এখনো ফ্যান ছাড়ি নাই, কিন্তু যথেষ্ট পরিমাণ ঠান্ডা এখানে অনুভব করা যাচ্ছে। আর ঠান্ডা থাকার পিছনে কারণ হচ্ছে এই যে দেখতেছেন চারিদিকে গাছগাছালি, আর সেগুলোর কারণে মোটামুটি একটা ছায়া থাকে, প্লাস একটা মৃদু বাতাস আসতেছে, এর ফলে ভালো রকমের ঠান্ডা ফিল করা যায়। আপনারা এক কাজ করেন, কিছু বিরোজ দেখেন, ড্রোন শট দেখেন, আমি ভাই একটু ঘুমাই, ঘুম থেকে উঠে আপনার সাথে কথা বলবো। I try to hide my feelings inside. I step aside, outside. Wonder where you've been. Out there with your friends. Your cell phone all night long, calling you, calling you. Wonder where you've been. Calling and calling and calling. Out there with your friends, trying and trying and trying to leave. Your cell phone all night long, calling and calling and calling and calling, calling you, calling you. I've been standing on my doorstep, dreaming about future, putting all my makeup on, paint the illusion. And I figured we were out of luck since you lost your head in the car line around 5 p.m. wondering why we went. সকাল বাজতেছে হচ্ছে এখন 10টা। আমরা আমাদের মাত্র সকালের খাবারটা খেলাম। আজকের খাবারের মধ্যে ছিল হচ্ছে খিচুড়ি আর ডিম। অ্যান্ড ব্রোস, গুড মর্নিং ফ্রম সুন্দরবন। গতকালকে এসে ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা, তাই খুব বেশি অ্যাক্টিভিটিস গতকালকে আর করা হয় নাই। আজকে আবার ঘুম থেকে উঠে তাই ক্যামেরাটা অন করছি। আমাদের এই বনবিবি রিসোর্টের সবচেয়ে সুন্দর জায়গা আমার কাছে এটা মনে হয়। এই জায়গাটাতে বসে সুন্দরবনের ওই যে দুইটা, মানে এটা হচ্ছে 3 মুখা একটা রাস্তার মতো, ওইদিকে একটা ক্যানেল গেছে, এদিকে একটা ক্যানেল গেছে। সো এখান থেকে বসে ভিউটা এনজয় করতেছি। আর এই যে এই রুটটা, এই সোজা গেলে আর অনেকগুলো রিসোর্ট পাওয়া যায়, সবগুলোই হচ্ছে ইকো রিসোর্ট। সুন্দরবনে এই ইকো রিসোর্টগুলো মেনটেন করা খুব টাফ। আমি গতকালকে এটা রিয়েলাইজ করলাম। পাশে আরেকটা ইকো রিসোর্ট ছিল, সেখানেও ঘুরতে গেছিলাম। মনে হলো যে এগুলো খুব বেশি একটা শক্তপোক্ত ভিতের উপর দাঁড়ায় নাই, যেহেতু ইকো বেসমেন্ট, তাই ঘূর্ণিঝড় হলে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর আরও একটা সমস্যা এখানে ফেস করতে হয়, সেটা হচ্ছে মিঠা পানির খুব অভাব। মিঠা পানি আনতে হয় সেই মোংলা থেকে, মানে একটা ভালোই চ্যালেঞ্জ ফেস করতে হয় এখানে ইকো রিসোর্ট চালানোর জন্য। যাই হোক, আজকে সারাদিনে আমাদের কাজ আছে কিছু। তার মধ্যে প্রথম কাজটা হচ্ছে আমরা এখন ঘুরতে যাবো একটু গ্রামের ভিতরে, আর 2 নম্বর কাজ হচ্ছে বিকালবেলা, সেটা হচ্ছে আমরা সুন্দরবনের এই যে ক্যানেলগুলোর ভিতরের দিকে যাব। আমাদের যে ইয়টটা আছে, মানে হচ্ছে শিপ, সেটা নিয়ে আমরা ঘুরতে যাব। ভাবছিলাম যে একটু বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির কোনো লক্ষণ দেখতেছি না। উল্টা যেই পরিমাণে রোদ, প্রচুর পরিমাণে গরম, ব্যবসা রকমের একটা গরম। এই টাইমটা আসলে সুন্দরবন ভিজিট করা নট এ রাইট ডিসিশন। ভালো রকমের গরম খাইতে হবে। তবে হ্যাঁ, শীতকাল আসলে আর কি ভালো ওয়েদার থাকে, তখন সুন্দরবনটা আর কি বেশি মানুষ উপভোগ করতে আসে। আশা করতেছি ওই যে ওইখানে একটু কালো হয়ে আছে, ঈশান কোণে মেঘ কালো হয়ে আছে, কিন্তু পুরোটা কালো। আসার সময় এরকম মেঘ কালো হয়েও ছিল, বাট আমাদেরকে ধোকা দিয়ে আবার সাদা হয়ে গেছে। আর আমরা দুইজন, আরেক ভদ্রলোক কই, সে অনেক ব্যস্ত, সে ঘুম থেকে উঠতে পারে না। থাক, সে ঘুমাক, আমরা একটু ঘুরি আশেপাশে। ভাই, জীবন রিসোর্ট থেকেই সুন্দর। এখানে বসে, উপরে ফ্যান আছে, হাওয়া বাতাস আসতেছে, ওইটা খাওয়াই ভালো। মনে হয় তোকির ঘুমায় বর্দা দিতেছে, এই জন্য আমরা আর বেশি দূর যাইতে পারি নাই। আমার অবস্থা তাও ঠিক আছে। এই যে এই ভদ্রলোকের অবস্থা দেখেন। উনি আমার গ্রাম দেখাইতে নিয়ে যাবে, কিন্তু গ্রামে যাওয়ার পরে আমারে দেখবে কে? হয়তো তোকির রুমে শুয়ে শুয়ে আমাদের জন্য এটাই বদয়া করতেছে যে আমার রেখা মজা করবা। তা হবে না। ঠিক এই সময়টায় আকাশ মেঘলা হয়ে এখনই প্রচন্ড পরিমাণ সম্ভবত বৃষ্টি নামবে, আর আমরা এই জন্য বাইরে চলে আসছি, বাইরে এসে খাওয়া দাওয়া করতেছে। আর এই জিনিসটা আমরা গতকালকে থেকে মিস করতেছি। গতকালকে থেকে চাচ্ছিলাম খুব বৃষ্টি হোক, বাট খুবই গরমে কাটছে। দেখো এই দুপুরবেলা খাইতে বসছি, একটু পর আমরা হচ্ছে জঙ্গলের ভেতর যাবো, আর ঠিক এমন টাইমে পুরো আকাশ কালো হয়ে গেছে। আশা করছি চমৎকার একটা বৃষ্টি পাবো আমরা।
আর পরিবেশ যেরকম সুন্দর হয়েছে, খাবারটাও আজকে ওরকম মজা লাগতেছে। একটু আগে ভাইমো সানি যে স্টেটমেন্টটা দিছিল যে দিস ইজ নট দ্য পারফেক্ট সিজন টু ভিজিট সুন্দরবন, সেই স্টেটমেন্টটা বৃষ্টি পড়ার সাথে সাথে ভাই আমি উইথড্র করতেছি। বৃষ্টি নামার সাথে সাথে সুন্দরবনের বিউটি আরো বেড়ে গেছে, ওই দিনটা আরো বেশি সুন্দর হয়ে গেছে আমাদের সুন্দরবনে। আর এমন একটা জায়গার মধ্যে বৃষ্টি হলে বৃষ্টিতে ভেজা তো মাস্ট। আর তার সাথে ভাইমো সানি আপনাদের জন্য ছোট্ট একটা ছন্দও লিখছে। পৃথিবীর যেখানেই বৃষ্টি হবে তাতে তুমি আমায় খুঁজে পাবে। আমি অতীত, আমি হতাশা, আমি ভালোবাসা, আমি সেই জমে থাকা বিষণ্ণতা। বৃষ্টির প্রতিটি ফোঁটার শব্দে তুমি আমায় খুঁজে পাবে, বারবার পাবে। ভাই ভাই এ তো নাচতেছে ছোট, আপনার দিকে ফিরে বসবো। আচ্ছা, আর আমরা আমাদের ইয়টের মধ্যে উঠে গেছি, বিশাল বড় ইয়ট। কোনটা? এই যে এই গাছটা বাইন গাছ, এটা এটা আচ্ছা, এই গাছটা হচ্ছে বাইন গাছ। বলতে স্যার কি সুন্দরবন বাংলাদেশকে টিকায় রাখছে, আর সুন্দরবনকে টিকায় রাখছে হচ্ছে বাইন গাছ। কারণ হচ্ছে এখানে নদী ভাঙন, যেহেতু নদীর পার জোয়ার ভাটা হয়, নদী ভাঙনের একটা সম্ভাবনা আছে, কিন্তু বাইন গাছগুলা এই যে নদী ভাঙনটা রোধ করে আর কি, সেই গল্পটাই উনি শোনাচ্ছিলেন। আর এখানে একটা মাছের সাথে আমরা পরিচয় হইলাম। এই মাছের নাম হচ্ছে মেনু মাছ। মেনু মাছ অত্যন্ত কিউট একটা মাছ, এটা পানির ভিতরে থাকে, আবার ডাঙ্গায়ও তারা হাঁটতে পারে। দুইটা হাত আছে সামনে, এটা দিয়ে এমনি এমনি করে হাঁটে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম।